এপিসোড 8 এর শুরুতেই দেখি রাতে চুনিও তার রুমে ফিরে আসে। সেখানে এসেই সে যখন কুইং এর দিকে তাকায় তখন সে দেখতে পায় কুইং ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আসলে কুইং ঘুমায়নি, সে চুনিওর সামনে ঘুমানোর নাটক করছিল। অন্যদিকে লেকে দেখি সে কম্পিউটারে কোনো একটা ব্যক্তির সাথে কথা বলছিল, সে তার কাছ থেকে এই গেমের বিষয়ে অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করছিল। লেই সেই ব্যক্তিকে বলে আমার মাথায় কোনো চিপ ঢুকানো নেই, কিন্তু এরপরেও আমি সেই গেমের ভেতরে চলে যাচ্ছি কিভাবে। তখন সেই লোকটি তাকে জিজ্ঞাসা করে তুমি সেই 19 ফ্লোরের গেমের কথা বলছো না তো? সেই গেমের ব্যাপারে আমাদের কাছে অনেক রকম অভিযোগ আসছে ইদানিং। তারা এসব নিয়ে কথা বলছিল তখনই লেই আর চুনিয়র ফোনে সেই নোটিফিকেশনটি আবার চলে আসে। এর মানে আবারও 10 সেকেন্ডের মধ্যে তারা সবাই ওই গেমে প্রবেশ করতে চলেছে। একটু পরে তারা সবাই একে একে সেই গেমের ভেতরে চলে যায়। গেমে আসার পরে বাওয়ান ডোডোকে দেখতে পায় আর তার কাছে গিয়ে তাকে বলতে শুরু করে এই গেমের ভেতরে অনেক বেশি বিপদ রয়েছে, যদি তুমি এই গেম থেকে আউট হয়ে যাও তাহলে রিয়েল লাইফে তুমি কোমায় চলে যাবে, তাই তুমি সাবধানে থেকো। তার মুখে এসব কথা শুনে লেই আর চুনিও একটু অবাক হয় আর তাকে জিজ্ঞাসা করে সে এইসব কথা কোথায় থেকে জানলো। তখন বাওয়ান তাদের সবাইকে বলে দেয় তাকে এইসব কথা জিয়াং বলেছে। তখন জিয়াং তাদের সবাইকে বলে দেয় আমি তাকে ইচ্ছা করে এইসব কথা বলেছি আর তাকে ভয় দেখিয়েছি, কারণ তার বাবা আমার কাছ থেকে টাকা নিয়েছিল, সেই টাকা তার বাবা আমাকে ফেরত দিচ্ছিল না। তার বাবার কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও তার বাবা আমাকে টাকা ফেরত দিচ্ছিল না, কিন্তু আমারও এখন টাকার অনেক প্রয়োজন, তাই আমি এটা করেছি। কথা বলতে বলতে জিয়াং ডোডো এর দিকে তাকায় আর তাকে বলে তুমি কে আর তোমার মুখে মাস্ক লাগানো কেন? তোমার আসল পরিচয় আমাদের সামনে প্রকাশ করা উচিত, নাকি তুমি আমাদের সাথে এইসব কিছু করছো? এসব কিছুর পেছনে তোমার হাত নেই তো? তখনই আমরা ডোডো এর আসল পরিচয় দেখতে পাই, আসলে সে নান ছিল। সেদিন যখন বাওয়ান সেই গেমের ব্যাপারে তাকে বলেছিল এরপরে রুমে গিয়ে সে ওই গেমটা ট্রাই করে। গেম শেষে সে শুয়ে শুয়ে ম্যাগাজিনে একটা মেয়ের ছবি দেখছিল, তখনই তার ফোনে ওই টাইমটা উঠতে শুরু করে আর একটু পরেই সে ওই গেমের ভেতরে চলে যায়। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় ম্যাগাজিনে যে মেয়েটিকে সে দেখছিল নানের গায়ের পোশাক এবং লুকটাও ঠিক সেই রকমই। তখনই তার লিফটটা ওই বিল্ডিং এর ভেতরে এসে খুলে যায়। সে যখন বাইরে বের হয় তখন সে দেখতে পায় তার পা একদম ঠিক আছে। এটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা সবাই আসার আগেই সে ওই পাথরে তার হাতের ছাপটাও দিয়ে দেয়। এরপর সে ভালোভাবে গ্রামটা ঘুরে দেখতে শুরু করে। তখনই সে বাকি টিম মেম্বারদের সেখানে দেখতে পায়, কিন্তু নান চাইছিল না যে তারা সবাই তার ব্যাপারে জানুক, তাই সে তাদের কাছে যায় না। এরপর সে যখন আবারও গ্রামটি ভালোভাবে ঘুরে দেখছিল তখনই সে ওইখানে একটা তলোয়ার খুঁজে পায়, যেটা দেখে তার অনেক পছন্দও হয়ে যায়। এরপর যখনই নান বুঝতে পারে যে তারা সবাই বিপদে পড়েছে তখনই সে তাদেরকে বাঁচানোর জন্য সেখানে ছুটে যায়। এরপর সিন বর্তমানে ফিরে আসে আর নান জিয়ানকে বলে এটা একটা গেম, তাই তুমি আমাকে কন্ট্রোল করতে পারো না। আমি মাস্ক পরে গেম খেলবো না মাস্ক খুলে সেটা সম্পূর্ণই আমার ব্যাপার। পরের সিনে আবারও আমরা সেই বিল্ডিং এর ভেতরে দেখতে পাই এখানে বাক্সর ভেতর থেকে সেম টু সেম আমাদের 7 জন ক্যারেক্টারের মতো দেখতে আরো 7 জন ক্যারেক্টার বেরিয়ে আসে। শুধু পার্থক্য এতটুকুই ছিল তাদেরকে দেখতে একটু অদ্ভুত লাগছিল এবং তাদের সাথে এখানে কিছু জম্বিও ছিল যারা পাগলের মতো আচরণ করছিল। অন্যদিকে লেই, চুনিও, লিন আর কুইংকে দেখি তারা 4 জন মিলে গ্রামের এক পাশে ভালোভাবে দেখছিল। তখনই তারা 4 জন একটা বাড়ির ভেতরে চলে যায়। রুমের ভেতরে যাওয়ার পর তারা সেখানকার সব জিনিস ভালোভাবে দেখতে শুরু করে। অন্যদিকে বাওয়ান ডোডো এর পিছু করতে করতে তার সাথে যাচ্ছিল। তখন ডোডো বাওয়ানের উপরে রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে তার পিছু কেন করছে। তখন বাওয়ান তাকে বলে কারণ তুমি আমার হিরো। তখন ডোডো তাকে বলে আমি হিরো নই, আমি হিরোইন, আর তুমি আমাকে ফলো করবে না। অন্যদিকে জিয়াংকে দেখি সে একটা রুমের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে যাতে সেই গেমটা তাকে খেলতে না হয়, এবং বাহিরে তারা সবাই সেই গেমটা খেলে যখন জিতে যাবে তখন সে যেন রিয়েল ওয়ার্ল্ডে পৌঁছে যায়। অন্যদিকে বাওয়ান আর ডোডোকে দেখি তারা দুজন কথা বলতে বলতে যাচ্ছিল। তখনই বাওয়ান দেখতে পায় তার মতোই দেখতে আরেকজন সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখার সাথে সাথে সে ডোডোকেও দেখায়। তখন ডোডো দেখতে পায় তার মতোই দেখতে আরেকটা পাপেট তাদের সামনে চলে এসেছে। অন্যদিকে লেই, চুনিও, কুইং আর লিনকে দেখি তারা চারজন একটা আওয়াজ পেয়ে উপরতলায় চলে যায় আর সেখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় তাদের মতোই দেখতে 4টা পাপেট সেখানে রয়েছে এবং সে পাপেটগুলো তাদেরকে দেখে ফেলে। অন্যদিকে জিয়াংকে দেখি সে দরজার ফাঁক দিয়ে বাহিরে তাকিয়ে দেখতে পায় জম্বিরা চারিদিকে আক্রমণ করছে। তখনই এটা দেখে সে ভয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। একটু পরে সেই জম্বিরা তার রুমের দরজা ভেঙে সেই রুমেও ঢুকে পড়ে, কিন্তু দৌড়াদৌড়ি করতে করতে সেই জম্বিগুলো সেখান থেকে চলে যায় আর জিয়াং মনে করে সে হয়তো এখন বেঁচে গিয়েছে। কিন্তু তখনই হুট করে তার মতোই দেখতে পাপেট তার সামনে চলে আসে এবং টেবিলের নিচে তাকিয়ে দেখতে শুরু করে। সেই পাপেটকে দেখে জিয়াং
জিয়াং অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করতে শুরু করে। অন্যদিকে বাওয়ান আর ডৌডৌকে দেখি। ডৌডৌ সে পাপেটদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু বাওয়ান ডৌডৌকে বাঁচানোর জন্য তার হাত ধরে টেনে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লেই, চুনিও, কুইং আর লিনের উপরে অনেকগুলো জম্বি আক্রমণ করে দেয়। তারা সবাই মিলে ওই জম্বিগুলোর সাথে লড়াই করতে শুরু করে আর নিজেদের বাঁচাতে থাকে। চুনিও লিন আর কুইংকে বাঁচানোর জন্য একটা রুমের ভেতরে বন্ধ করে দেয় এবং লেইকে বাঁচানোর জন্য চলে যায়। সেখানে গিয়ে সে তো লেইকে বাঁচিয়ে নেয়, কিন্তু এরপরেও সব জম্বিগুলো তাদের পেছনে পাগলের মতো পড়েছিল। অন্যদিকে জিয়াংকেও কয়েকটা জম্বি মিলে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু ফাইনালি জিয়াংও তাদের সাথে লড়াই করে আর নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সে একটা ছুরি দিয়ে তার মতো দেখতে ওই পাপেটটাকে মারতেই যাবে, কিন্তু সেই পাপেটটা তাকে কিছুই বলে না, বরং উল্টো আরো ভয় পাচ্ছিল। এটা দেখে জিয়াং একটু অবাক হয়, কিন্তু এরপরেও সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে কুইং আর লিনকে সেই রুমের ভেতরে দেখি। চুনিও তাদেরকে বাঁচানোর জন্য সেই রুমের ভেতরে বন্ধ করে দিয়েছিল, যাতে সেই জম্বিগুলো তাদের কোনো ক্ষতি না করতে পারে আর সব জম্বিগুলো তাকে ধরার জন্য আসে। কিন্তু এরপরেও কুইং আবারও চুনিওকে ভুল বুঝতে শুরু করে। এই জিনিসটা লিন বুঝতে পারে আর সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চুনিওর উপরে রেগে আছো? তার উপরে রেগে যাওয়ার মতো কোনো কিছুই হয়নি, কারণ সে তোমাকে বাঁচাতে চেয়েছিল, তাই সেদিন সে তোমাকে ওই বাক্সর ভেতরে যেতে দিয়েছিল। সে হয়তো ভেবেছিল তুমি ওই বাক্সর ভিতরে থাকলেই সবচেয়ে বেশি সেফ থাকবে, কারণ সেদিন বাক্সর বাহিরে অনেক বড় বিপদ হয়েছিল আর আমরা তো প্রায় মরতে বসেছিলাম। যদি সঠিক সময় সেখানে ডৌডৌ না চলে আসতো তাহলে আমরা সবাই সেদিন মারা যেতাম। একদিক দিয়ে তুমি বাক্সর ভেতরে যাওয়ার কারণে ভালোই হয়েছে, কারণ তুমি যদি বাহিরে আসতে তাহলে আমরা কেউই তোমাকে রক্ষা করতে পারতাম না। চুনিও না পারতো নিজেকে বাঁচাতে, না পারতো তোমাকে বাঁচাতে, আর এটা নিয়ে সে নিজেও অনেক টেনশনে পড়ে যেত। এটা শোনার পরে কুইং তাকে বলে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে চুনিও আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, কিন্তু আমি এখনো এটা ফিল করতে পারি যে আমি চুনিওকে ভালোভাবে বুঝতেই পারি না। আমরা যখন একসাথে স্কুলে পড়তাম তখন এক্সামের সময় চুনিও সব সময় সাদা কাগজ জমা দিত, কিন্তু আমি যখনই তার রাফ পেপার দেখতাম তখনই দেখতে পেতাম সে সেখানে সব প্রশ্নের সঠিক উত্তর লিখে রেখেছে, কারণ অবশ্যই সে প্রশ্নগুলো অনেক সহজ ছিল আর চুনিও তো খুব সহজেই সেগুলো সলভ করতে পারতো আর সে ক্লাসে টপ করতে পারতো। কিন্তু চুনিও কখনোই পরীক্ষার খাতায় সঠিক উত্তর লিখতো না, যার কারণে সে সবসময় ফেল করতো। আমার জন্য চুনিও অনেক বুদ্ধিমান একটা মেয়ে, কিন্তু সে বাহিরের জগৎকে এটা দেখাতে চায় না, তাই আমার কাছে তাকে অনেক রহস্যময় মনে হয়। অন্যদিকে চুনিও আর লেকে দেখি তারা নদীর ধারে বসেছিল। সব জম্বিদের তাড়িয়ে দিয়ে তারা দুজন সেখানে বসে আরাম করছিল। তখনই চুনিও খেয়াল করে জম্বিদের সাথে লড়াই করার সময় লের হাতে আঘাত লেগেছে। এটা দেখার সাথে সাথে চুনিও সেটা ব্যান্ডেজ করতে শুরু করে। চুনিও যখন তার আঘাতের জায়গাটা পরিষ্কার করছিল তখন লে শুধু চুনিওর দিকেই তাকিয়েছিল। একটু পরে লে চুনিওকে বলে, তুমি জানো ছোটবেলায় আমার একটা বান্ধবী ছিল, সে অনেক ভালো একটা মেয়ে ছিল এবং সে সব সময় হাসি খুশি থাকতো। একদিন আমরা দুজন মিলে ঘুড়ি ওড়াচ্ছিলাম, হঠাৎ করে আমাদের ঘুড়িটা কেটে চলে যায়। এটা দেখার সাথে সাথে সে সবার আগে দৌড়ে ওই ঘুড়িটা ধরার জন্য ছুটতে শুরু করে। সে ঘুড়িটা গিয়ে একটা গাছের ডালে আটকে গিয়েছিল, কিন্তু সে একটুও ভয় না পেয়ে সেই ঘুড়িটা নামানোর জন্য গাছে উঠে পড়ে। সে ওই ঘুড়িটা ধরেও ফেলেছিল, কিন্তু তখনই সে ওই গাছ থেকে পড়ে যায় আর তার পায়ে আঘাত লাগে। এরপরেও সে কান্না করে না, বরং সে হাসে আর এই বিষয়টাকে এনজয় করে। তাকে দেখে মনে হতো তার হয়তো বা কখনো কোনো পেনই হতো না। অন্যদিকে কুইং আর লিনকে দেখি। এখানে লিন কুইংকে বলছিল, তোমার চুনিওর সাথে আরো কিছু সময় কাটানোর দরকার, তাহলেই হয়তোবা তুমি বুঝতে পারবে চুনিও কেমন ধরনের মানুষ। তারা একে অন্যের সাথে কথা বলছিল, তখনই জম্বি তাদের কাছে চলে আসে আর তাদের উপরে অ্যাটাক করে দেয়, আর তারা দুজন নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে বাওয়ান আর ডুওকে দেখি। তারা দুজন তাদের মতো দেখতে পাপেটের কাছ থেকে বাঁচার জন্য লুকিয়েছিল। বাওয়ান যখন দেওয়ালের পাশে লুকিয়ে দেখার চেষ্টা করছিল যে তার মতো দেখতে ওই পাপেটটা তাদের পিছনে আসছে কিনা, তখনই সে ওই পাপেটটাকে তার সামনে দেখতে পায় আর ভয়ে ডৌডৌ এর হাত ধরে। কিন্তু সে যখন ডৌডৌ এর দিকে তাকায় তখন দেখতে পায় এটা ডৌডৌ না, বরং তার পাপেট। আর ডৌডৌ তো দূরে দাঁড়িয়ে তাকে দেখছে। এটা দেখেই সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তাদের সবার চিৎকার চেঁচামেচি শুনে লেই আর চুনিও সেখান থেকে তাদের কাছে ছুটে চলে আসে। তারা সবাই সেই জম্বিগুলোর হাত থেকে বাঁচার জন্য যে যার মতো পালাচ্ছিল। পালাতে পালাতে তারা সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়। এবার সেই জম্বি আর ওই পাপেটগুলো মিলে তাদের সবাইকে একসাথে তাড়া করতে শুরু করে, আর তারা সবাই গিয়ে একটা রুমের ভেতরে ঢুকে যায়। সেই জম্বিগুলো সেখানকার গেটে অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। এটা দেখে তারা সবাই মিলে ওই দরজার সামনে অনেকগুলো চেয়ার টেবিল আর আসবাবপত্র রেখে দেয়, যাতে ওই জম্বিগুলো সহজে সেই দরজা খুলতে না পারে। কিন্তু সেই জম্বিগুলো অনেক জোরে জোরে তাদের দরজায় ধাক্কা দিচ্ছিল, যাতে করে মনে হচ্ছিল এই বুঝি দরজাটা ভেঙে যাবে। কিন্তু এরপরেও তারা অনেক কষ্টে সেই দরজাটা বন্ধ করে ফেলে। এদিকে তারা পাঁচজন সেই দরজার সামনে দাঁড়িয়ে পড়ে যাতে ওই জম্বিগুলো ভেতরে আসতে না পারে। অন্যদিকে লেই আর চুনিও সেই পুরো রুমে খুঁজতে শুরু করে যাতে তারা কিছু একটা পেয়ে যায় যার দ্বারা ওই জম্বি
জম্বিগুলোকে তারা মেরে ফেলতে পারবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেখানে একটা পেপার খুঁজে পায়, কিন্তু এটা দেখে তারা কিছু বুঝতে পারছিল না। অন্যদিকে তারা 5 জন মিলে সেই দরজাটাকে আর ধরে রাখতে পারছিল না। সেই জম্বিগুলোর অ্যাটাক অনেক বেশি বেড়ে গিয়েছিল, আর একটু পরে সেই জম্বিগুলো ওই দরজা ভেঙে ভেতরে আসতে শুরু করে। এটা দেখে লেই তাদের সবাইকে ওপরে নিয়ে চলে যায়। ওপরে একটা রুমে নিয়ে যাওয়ার পরে লেই সেই রুমের দরজা বন্ধ করে দেয়, আর লেই তাদের সবাইকে সেখানে কোনো আওয়াজ করতে বারণ করে। এখানে তারা সবাই বুঝতে পারছিল না যে তারা এখান থেকে কিভাবে বের হবে। তখনই কুইং খেয়াল করে চুনিও তাদের সাথে নেই। এটা দেখে কুইং চুনিওকে নিয়ে অনেক চিন্তা করতে শুরু করে, কারণ যদি চুনিও একাই নিচে থেকে যায় তাহলে সেই সব জম্বিগুলো তার উপরে অ্যাটাক করে দেবে। আর বাহিরে এত বেশি বিপদ ছিল যে তারা চুনিওকে আনতেও যেতে পারবে না। এমনিতেও তারা সবাই অনেক ভয় পেয়েছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা যে রুমে আছে সেখানে এসেও জম্বিরা অ্যাটাক করে দিবে। তারা সবাই এইসব কিছু ভাবছিল, তখনই তাদের দরজার কাছে জম্বি আর সেই পাপেটগুলো চলে আসে। সেই জম্বিগুলো ওই দরজার কাছে চলে গিয়েছিল, তখনই তারা সবাই একটা বাঁশির আওয়াজ শুনতে পায়। সেই বাঁশির আওয়াজ শুনে সেই জম্বিগুলো দৌড়ে সেখান থেকে চলে যায় যেখানে বাঁশির আওয়াজ হচ্ছে সেখানে। তখন লেই ভেতর থেকে বাহিরে তাকিয়ে দেখে চুনিও সেই বাঁশিটি বাজাচ্ছে, যাতে সেখানে থাকা সব জম্বিগুলো তার পেছন পেছন চলে যায়। তখনই আমাদেরকে দেখানো হয় লেই আর চুনিও সেই কাগজটি যখন দেখছিল সেখানে এমন ভাবে একটা চিত্র আঁকানো ছিল যেখানে বোঝানো হয়েছিল যে যে কেউ বাঁশি বাজিয়ে সেই জম্বিগুলোকে তার দিকে আকর্ষণ করাতে পারবে। এর মানে এটা নয় যে ওই বাঁশি বাজিয়ে তারা জম্বিগুলোকে কন্ট্রোল করতে পারবে, বরং এর মানে এটা যে ওই বাঁশিটা বাজাবে সেই জম্বিগুলো তাকে মারার জন্য ছুটে যাবে। আর এইদিকে সত্যি সত্যি চুনিওকে মারার জন্য সব জম্বিগুলো তার পেছনে ছুটতে শুরু করে। এর মানে একদিক দিয়ে চুনিও তাদের সবার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে নেয়। এবং এর সাথেই আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই ড্রামাটির পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।